যে একসময় হয়তো আওয়ামী লীগ ফিরে আসবে, যে আওয়ামী লীগের যারা ভোটার তাদের প্রতি অবিচার করা হয়েছে, মানে তারা কোথায় ভোট দিবে। আওয়ামী লীগ তো নিষিদ্ধ দল নয়, আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে। কাজে যখন এটাকে নিষিদ্ধ দলের পক্ষে বয়ান বলা হয়, বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন মাত্র দুইটা, এক হলো ছাত্রলীগ, এক হলো হিজবুত তাহরির। তো এখানে তো এই দুটার সম্পর্কে কোনো বক্তব্যই নাই। তো এইটুকু পরেই তো বিচারকের উচিত ছিল যে এই অভিযোগটাই আসলে একটা পুরো জিনিসটা একটা আবল তাবল টাইপের অভিযোগ। আর ওই জুলাই রেভলিউশনারি ফোর্স কি একটা দেখলাম, এই লোকের জীবনে নামও শুনি নাই, তার এত বড় গুরুত্ব দিয়ে দিল তাকে। তো এরপরে তো আমরা অনেক মামলা দেখলাম, রাতের বেলায় কোর্ট বসিয়ে তাকে জামিন দেওয়া হচ্ছে। তো এটাও তো আমরা দেখেছি। কাজে আমি ওই যাকে জামিন দিতে ওর নামে কোনো আপত্তি নাই, ওরা হতেই পারে। কিন্তু সেই উদাহরণটা আনিস আলমগীরের ক্ষেত্রে প্রযোজ্য হলো না। কেবল তাই নয়, আমি আরো কয়েকটা ঘটনা বলি। আগে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, অনেক সাংবাদিককে কিন্তু আগে গ্রেপ্তার করা হয়েছে, যারা শেখ হাসিনার দোসর ছিল। এর অভিযোগ না, আমি হয়তো বলবো অনেকে দোসর ছিলেন, তারা তারা সেই ধরনের আচরণ করেছেন। তারা শেখ হাসিনার সেই স্বৈরাচারী শাসনের পক্ষে অনেক রকম কথাবার্তা বলেছেন, এটা হতে পারে, আমি এটা কিন্তু অস্বীকার করছি না। কিন্তু তারও আপনি বিচার করেন, বিচার করতে তো আমাকে আপত্তি নেই, কিন্তু তাকে আপনি জামিন দিবেন না। এখন জামিন পাওয়াটা তো মানুষের অধিকার, সেটা আপনি দিবেন না, কোন আইনে দিবেন না। তো এখন যেগুলো হচ্ছে, বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা হয়েছে, আর বিচার প্রাপ্তির ক্ষেত্রে বৈষম্যহীনতার কথা বলা হয়েছে। মানে যে কথা বলে ওই সরকারকে আমরা পতন ঘটিয়েছি, আমি বর্তমান সরকারের মধ্যে সেই বিষয় কোনো ক্ষেত্রে আরো বেশি আকারে দিচ্ছি। এটা আমাদের জন্য খুবই বেদনার, এবং আমি মনে করি এটা উচিত না। অনেক সাংবাদিকের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, কেন? কোনো কার্যক্রম নাই। হিসাব দেখানো হয়েছে ওনার ব্যাংকে 1.5 কোটি টাকা 5 কোটি টাকা লেনদেন হয়েছে। আরে ভাই, লেনদেন জিনিসটা, লেনদেন জিনিস আর স্থিতি এক জিনিস হলো? এটা তো এক জিনিস হলো না। তো এই যে একটা মানে সামাজিক ভাবে তাদেরকে হেয় প্রতিপন্ন করা, আপনি বিচার করেন না, আমার তো কোনো আপত্তি নেই, বিচার সবারই বিচার করেন। যত লোকের বিচার করেছেন, আরো পারলে আরো তার ডাবল লোকের বিচার করেন। কিন্তু এই যে গণ মামলা, মিরপুরে একজন লোকের উপর হত্যা প্রচেষ্টা হয়েছে, ওনার নাকি পায়ে গুলি লাগছে, মানলাম গুলি লাগছে, তার জন্য আপনি 220 জন লোকের বিরুদ্ধে মামলা করবেন? এবং এই 220 জনের মধ্যে 40 জন থাকবে শিল্পী, আর্টিস্ট, সাংবাদিক থাকবে 30 জন। এটা হয়? কিন্তু বোঝাই যাচ্ছে যে এদেরকে দেশ ছাড়া করার জন্য, এবং তার মধ্যে কয়েকটা আপনার এক ফার্মে তো ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত ফ্রিজ করে ফেলেছে ওই মামলার কারণে। এগুলি যে ভাই, এগুলো যে এক ধরনের বাড়াবাড়ি। আচ্ছা আপনি কি বলেন ভাই, পৃথিবীতে কি এমন কোন রাত আছে যে রাতে পরে সকাল হয় না? এমন কোন সরকার আছে যে সরকার পরিবর্তন হয় না? এটা শেখ হাসিনা মনে করতো, তার যা চামচানা মনে করতো যে ওই সরকারের মধ্যে পরিবর্তন হবে না। হয়েছে, হয়েছে তো, 14-15 বছর পরে হয়েছে তো। আর 14-15 মাস পরে তো আমরা দেখতেছি এই সরকারের কি অবস্থা। একদিন তো এদেরও পরিবর্তন হবে, তখন কি এরাও পালাবে? আমরা কি এভাবে আমাদের এই সমস্ত বিখ্যাত নেতৃবৃন্দকে হাতে থাকবো? কেউ ইন্ডিয়া পালাবে, কেউ আমেরিকা পালাবে, সবাই মিলে থাকার মতো আচরণ করেন না অবশ্য কেন? আগেই শুনে রেখেছিলাম যে সেফ এক্সিট খুঁজে রাখছেন তারা। এনসিপির ভয়ে দুর্বল না, এনসিপির হয়তো জনবলটা দুর্বল হতে পারে, এনসিপির হয়তো সাংগঠনিক যে অবস্থান সেটা দুর্বল হতে পারে, কিন্তু এনসিপির ভয় দুর্বল না। এনসিপির একজন বিচ্ছিন্ন নেতার ভয় তো অনেক সবল। এই যে হাসনাত আব্দুল্লাহ, উনি এক ওই আন্দোলনের কিন্তু এনসিপি ছিল না, হাসনাত আব্দুল্লাহ একাই তো স্লোগান দিয়ে আওয়ামী লীগকে তার কার্যক্রম স্থগিত করে দিচ্ছে। কিন্তু বাস্তবতা এটা তো আমরা দেখেছি। এবং তখন তো হাসনাত আব্দুল্লাহর সঙ্গে তো এনসিপি পুরো মানে ফোর্স নিয়ে নামেও নাই, হাসনাত আব্দুল্লাহ একই করেছে। তো এনসিপির ভয় দুর্বল না। শুনেন, ভয় দুর্বল টাকা, আমাদের দেশের বাস্তবতা হলো সরকারের ভয় ছিল সবচেয়ে সবল, সরকারের ভয় সবচেয়ে জোরে শোনা যায়, যেটা আমাদের দেশের বাস্তবতা। এখন ধরেন বিএনপির খুব বাস্তব, বিএনপির ভয় আমরা শুনি, জামাতের ভয় আমরা শুনি। তো 2018 সালে কিন্তু শুনতাম, 2020 সালে শুনতাম, তখন শুনতাম বলে আওয়ামী লীগের ভয়, আওয়ামী লীগ ছাড়া কোনো ভয়ই নাই, শুনতাম তো। তো সেই আওয়ামী লীগ যদি এত পাওয়ারফুল হয়, এখন আওয়ামী লীগের ভয় নাই কেন? সিম্পল কারণ, তখন আওয়ামী লীগ সরকারে ছিল, আর এখন এরা সরকারের না থাকেও সরকারের দলের মতো ভূমিকা রাখছে। এবং এই এমন অল গভর্নমেন্ট পার্টি, তারা সবাই কিন্তু গভর্নমেন্ট পার্টি। বিএনপি এখন গভর্নমেন্ট পার্টি, জামাত এখন গভর্নমেন্ট পার্টি, এনসিপি এখন গভর্নমেন্ট পার্টি। এগুলি আওয়ামী সবগুলি লীগ ছাড়া গভর্নমেন্ট সবাই। পার্টি, কারণ সবগুলি পার্টি গভর্নমেন্টের কাছ থেকে কিছু না কিছু সুবিধা পায়, কিছু না কিছু প্রশ্রয় পায়। তো এগুলো ঠিক আছে,
কাজে ভয়ের দুর্বল এনসিপি, এটা আমি কখনোই মনেই করি না। ভয়ের দুর্বলতা এনসিপি টিকতেই পারতো না। হুম, হুম। জি, এনসিপির হয়তো পলিটিক্সটা দুর্বল হতে পারে, এনসিপির হয়তো সাংগঠনিক অবস্থাটা একটু দুর্বল হতে পারে, জি। সেটাও এই সবসময়ের জন্য আমি এটাকে সত্য মনে করি না। হয়তো দুর্বল বলে আপনি বলছেন, আসলে দুর্বল কিনা এটি আমি আলাউদ্দিন মাহমুদের কাছে জানতে চাইবো, এবং এই কারণেই জামাতের সাথে জোট কিনা বা কি কারণে জোটের পরের এখন পরিস্থিতি কি সবল হলেন কিনা সেটাও একটু জানতে। কিন্তু কিন্তু মাসুদ কামাল, যেটি বলছিলাম আর একটা বিষয় যে তারেক রহমানের সেই মতবিনিময় সভা সম্পর্কে আরেকটু শুনবো। মাহমুদুর রহমানের কথা জিজ্ঞাসা করছিলাম, তিনি তার কথার মধ্যে এটাও বলছেন যে তারেক রহমানকে উদ্দেশ্য করে বলছেন যে 17 বছর দেশের বাইরে ছিলেন, আপনি জানেন না এখানে কি হয়েছে। তিনি বলছেন যে তাকে 15 মিনিট সময় দিলে ভবিষ্যতে তিনি আসলে বুঝিয়ে বলবেন যে আসলে কি হয়েছে দেশে। 17 বছরের মধ্যে তিনিও একটা সময়, বড় সময় মনে হয় দেশে ছিলেন না। মানে আপনার মনে হয় যে দেশে না থাকার কারণে তারেক রহমান আসলে দেশের পরিস্থিতি জানেন না, এরকম একটা পরিস্থিতি হতে পারে? এবং আম, জনাব মাহমুদুর রহমান যেই তার যে অবস্থান আমরা আসলে দেখি সামনে, সেই অবস্থান থেকে তিনি আসলে যেটি বুঝিয়ে বলবেন সেটিও একটা সঠিক চিত্র হবে। দেখেন, মাহমুদুর রহমান সাহেবের এই বক্তব্যটা আমার পছন্দ হয়নি ব্যক্তি হিসেবে, সাংবাদিক হিসেবেও আমার পছন্দ হয়নি। ওনার বক্তব্যটা আমার কাছে খুব অতি অহংকারী মনে হয়েছে। উনি উঠেই বলেছেন, আমি এখন যে কয়েকটা নাম বলবো এই নামগুলো আর কেউ বলবে না। বুঝলেন? হুম, তো আমার কথা হলো কি, শুনেন, আপনি অনেক জ্ঞানী হতে পারেন, আপনি যদি বলেন যে আমি অনেক জ্ঞানী, এটাকে আমি আমি আপনাকে প্রশংসা করবো। করবো এই কারণে কি, আপনার আত্মবিশ্বাস, আপনার আপনার পরিশ্রম, আপনার অনেক বই পড়েছেন, আপনার অনেক জ্ঞানী, অনেক জ্ঞান অর্জন করেছেন, এই জন্য আপনাকে পরিশ্রম করতে হয়েছে। আপনাকে আমি একজন পরিশ্রমী মানুষ হিসেবে বিবেচনা করবো। আর আপনি যে বলেছেন, উচ্চারণ করেছেন আমি অনেক জ্ঞানী, এটা হলো আপনার আত্মবিশ্বাসের বহিঃপ্রকাশ। আপনার অত্যন্ত আত্মবিশ্বাসী, এটা আমার কোনো সন্দেহ নাই। কিন্তু সেই সঙ্গে আপনি যদি বলেন যে আমি সবার চেয়ে জ্ঞানী, অথবা আর কেউ কিছু জানে না, এটা হলো আপনার মূর্খতা। কারণ আপনি তো জানেন না আর কে কি জানে। আপনি কি সবার মনের খবর জানেন? আপনি কি সবার জীবনযাপন জানেন? জানেন না তো। উনি উঠেই বলেছেন, আমি এখানে কয়েকজনের নাম বলবো যে নামগুলো আর কেউ বলবে না। এটা হলো ওনার জ্ঞানের প্রকাশ ঘটেনি এই কথার মাধ্যমে। উনি কি জানেন আর কে কি বলবে না বলবে, কে কি বলে না বলে? এটা হলো কি, ব্যক্তিকেন্দ্রিক একজন, অতি আত্মকেন্দ্রিক ব্যক্তিকেন্দ্রিক লোকরা সাধারণত এই ধরনের কথা বলে। এমনকি উনি তারেক রহমানকে আন্ডারমাইন করছেন, বলছে আপনি জানেন না আমি জানি। আরে ভাই, তারেক রহমান 17 বছরের বেশি সময় ধরে দেশের বাইরে আছে, সত্য। কিন্তু এই 17 বছরের মধ্যে আমি তো অন্তত গত 10 বছরের কথা বলতে পারি। গত 10 বছরের মধ্যে একটা দিনও আপনি বের করতে পারবেন না যেদিন উনি দেশের তার দলের কোন নেতা অথবা একদম কি এমনকি উপজেলা পর্যায়ের নেতার সঙ্গে উনি সরাসরি ভিডিও কনফারেন্সে যুক্ত হন নাই। একদিনও পাবেন না আপনি। এই লোক বলে উনি নাকি জানেন না, আর যিনি তুরস্কের নাগরিকত্ব নিয়ে তুরস্কে চলে গেছিলেন উনি নাকি সব জানেন। মানে এটা হলো, জানেন কি, এবং তারপরে দেখেন উনি নিজের কথাটুক বলে আবার চলে আসছেন, বলছেন যে ওনার ওনার মানে কি বলে, ওনার পত্রিকা থেকে কি একটা ফ্যামিলি পার্টি আছে, উনি ফ্যামিলি পার্টিতে চলে গেছেন। মানে উনি অন্য কারো বক্তব্য শোনার পর্যন্ত ওনার মিনিমাম সৌজন্যতা বোধ ছিল না। এই হলো উনি। তো ওনার কথা নিয়ে আপনি কি আলাপ করবেন ভাই? জি, এটি অবশ্য উনি শুরুতে একটু বলেও উনি নিয়েছেন। একজন বড় পত্রিকার একজন অত্যন্ত মালিক সম্পাদক, উনি সম্পাদক হিসেবে সফল হুম, কিংবা ব্যর্থতা ওনার পত্রিকা বিবেচনা করবে, ওনার কর্মচারী। বাট আমি ওনাকে তার বেসিক্যালি সাংবাদিকই মনে করি জি, না। আপনি এটা কি করবেন এখন? জি। জনাব মাসুদ কামাল, ধন্যবাদ। আমি আসি সেই প্রসঙ্গটিতে। আলাউদ্দিন মোহাম্মদ যে দুর্বলতম সংগঠন আপনি বলছিলেন, এখন জামাতের সাথে জোট করে আপনারা সবল হলেন কিনা, আহ, এবং নাকি দুর্বল থেকে আরো দুর্বল হলেন? আপনাদের অন্যতম যাদেরকে আসলে খুব মুখ চেনা নারী নেত্রীরা, তারা সবাই বেরিয়ে গেলেন একরকম, প্রায় সবাই। আপনারা কি সবল হলেন নাকি আরো দুর্বল হলেন? প্রথমত আমি যে বলছিলাম ভয়েস দুর্বল, মাসুদ ভাইকে ধন্যবাদ। মূলত ভয়েস দুর্বল বলতে ওইটাই মিন করছিলাম যে আমরা আসলে কি চাই, যা বলি তা রাজনৈতিকতায় রূপান্তর করতে আসলে যে এরকম সংগঠন দরকার হয়, আপনার স্ট্রিট পাওয়ার দরকার হয়, সেটা আমাদের নাই। এটা বলেছিলাম আর কি। ভয়েস সিভিল সোসাইটিতে সামহাও আমরা বলবো যে ওয়েল, মানে অন্তত আপনারা ডাকছেন, আপনাদের সাথে আমরা কথা বলছি, মত বিনিময় করছি, এটা আমরা অ্যাপ্রিসিয়েট করি। আর জামাতের সাথে যে এই, নির্বাচনী সমঝোতা হলো, এই সমঝোতাটা আসলে এখনো চূড়ান্ত রূপ লাভ করেনি। তো এখানে সংগঠন হিসাবে আমরা মানে অবশ্যই দুর্বল হয়েছি কিছু ক্ষেত্রে, এবং আমরা যেই কমিটমেন্ট থেকে শুরু করেছিলাম এবং যেই শ্রেণীটাকে আমরা, মানে যে শ্রেণীটার প্রতিনিধিত্ব করব বলে আমরা সংগঠন করেছিলাম, ইনক্লুডিং মি,
হুম। আমরা তাদেরকে হয়তো এই সময়ের জন্য হতাশ করেছি, এবং এটা এটা কিছু ক্ষেত্রে সত্য, এবং এই জিনিসটা রাজনৈতিক ভাবে কিছু সিদ্ধান্ত হয়তো বা আমার নেতারা মনে করছেন যে এটা সঠিক এই সময়ের প্রেক্ষিতে, বাট আমাদের যে সমর্থক আছেন, যারা আমাদেরকে পছন্দ করেন, শুভাকাঙ্ক্ষী, তাদের কাছে এটা এই মুহূর্তে হতাশার মনে হতে পারে। আপনার এই মুহূর্তে মনে হতে পারে যে আমরা তাদেরকে হতাশ করছি। কিন্তু একই সাথে এটাও সত্য যে আপনি নির্বাচন আসলে বাংলাদেশের নির্বাচন বিশেষ করে এটা তো স্বাভাবিকভাবে গত গত 15-20 বছর না, এটা একটা আপনার মানি মাসল প্যাট্রোনাইজ একটা আপনার বড় ধরনের শক্তির খেলা আর কি। তো এই খেলায় যেটা একটু আগে বলছিলাম যে আমাদের ভয়েস অথবা শক্তিশালী, কিন্তু এই ভয়েস তো আসলে মাঠে রাজনীতিতে আপনাকে ভোট এনে দিবে না, এবং ভোটটা এখনই কনভার্ট করা কঠিন হবে। হয়তোবা ভোট পেতাম আমরা আমরা সারা দেশে অল্প অল্প করে ভোট পাওয়া যেত, কিন্তু হয়তোবা আমাদের নেতারা চিন্তা করেছেন যে পার্লামেন্টে কিছু আসন সিকিউর করতে পারলে হয়তোবা আমাদের ভবিষ্যতের ভয়েস আরো একটু স্ট্রং হবে, এবং একটি রাজনৈতিক দল হিসেবে রাইট জায়গায় এবং জাতীয় সংসদেই আপনার বিতর্ক করা যাবে। এবং এটা একটা ইতিবাচক দিক আছে। হ্যাঁ, আমি প্রথমত আপনার প্রশ্নের এটা দিলাম যে আমরা দুর্বল হয়েছে, এটা সত্য, এবং আমরা যেই শ্রেণীটাকে গণঅভ্যুত্থানের পরে একদম মানে আপনার সব বিভাজন নির্বিশেষে যে একটা জনতা গড়ে উঠেছিল, সেই জনতার প্রতিনিধি আমরা হয়ে ওঠার পর্যায়ে ছিলাম। বাট এই সিদ্ধান্তের মাধ্যমে বিশেষ করে একটি ইসলামিক ব্লকের সাথে সমঝোতার সিদ্ধান্তের মাধ্যমে আমরা তাদেরকে হতাশ করেছি। তো তাদের আহ, ভোটটা আপনারা হারালেন না? আপনারা ভোট পেয়ে পার্লামেন্টে হ্যাঁ, যাবেন কি করে? তাদের তাদের ভোটটা হারালেন। তাদের ভোট হারিয়েছি, এটা এটা সত্য, কিন্তু পার্লামেন্টে যাওয়া এটা তো একটা মেকানিজমের বিষয়। তাদের ভোট হারিয়েছি, কিন্তু আমরা বিশ্বাস করি যে হয়তো বা নির্বাচন তো এই সামনে 1 মাসের ভিতর নির্বাচনের যে পর্বটা শেষ হবে। যেহেতু এনসিপির বেশিরভাগ রাজনীতিবিদ এখন পর্যন্ত তাদের যে রাজনৈতিক কমিটমেন্ট, আদর্শ, মূল্যবোধ নিয়ে রাজনীতি করতে এসেছে, সেই জায়গায় অটল আছে। অটল থাকার কারণে কিন্তু এখানে একটা বিভাজন তৈরি হয়েছে, আপনি যেটা দেখেছেন। এবং আমাদের বিশেষ করে যে শীর্ষ নারী নেত্রীরা, এদের ভিতরে আপনার 3 জন পদত্যাগ করেছেন, তাসরিফা জাবিন, আপনার তাসনিম জারা এবং নীলিমা দোলা। তো এই এই সরি এই এই 3 জন পদত্যাগ করেছেন, বাকিরা কিন্তু তারা পদত্যাগ করেন নাই, তারা তাদের ডিসেন্ট জানিয়েছেন, এবং তারা অনেকেই, যেমন মনিরা শারমিনও ডিসেন্ট জানিয়েছিলেন, তিনি কিন্তু এখন নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি। সামান্তা শারমিন ডিসেন্ট জানিয়েছেন, তিনিও আবার অ্যাক্টিভ হয়েছেন। এখানে আপনার নুসরাত চৌধুরী, সরি নুসরাত তাবাসসুমও ডিসেন্ট জানিয়েছিলেন, তিনিও নির্বাচন পরিচালনা কমিটিতে এসেছেন। তার মানে এটা একটা একটা শখ ছিল প্রাথমিকভাবে, এই শখটা অনেকেই নিতে পারেন নাই, বাট পরবর্তীতে অনেকে বুঝতে পেরেছেন যে বাস্তবতাটা হলো কি, নির্বাচন আপনি মানে 300 আসনেই 4-5% করে ভোট নিয়ে আপনি কোনো আসনে আপনি সিকিউর করতে পারলেন না। এটাও একটা সামগ্রিক হতাশা তৈরি করতে পারতো। তো আমরা মনে হয় যে এই এই নির্বাচনটা অন্তত আমরা এটাকে আদর্শিক অথবা আমাদের আপনার যে মূল্যবোধ সম্পন্ন অথবা কোনটা কম্প্রোমাইজ হিসেবে দেখছি না, আমরা বরং তো নির্বাচনী কৌশলের সাথে আমাদের সামাজিক অবস্থানের একটা সাময়িক কম্প্রোমাইজ তার হিসেবে মানে দেখছি। এটা আপনাদের, আপনি বললেন কৌশল বা মেকানিজম, বললেন ভোট পেতে আপনাদের এই মেকানিজম, কিন্তু যেটি আসলে জোটের পরে নাহিদ ইসলাম বলছিলেন যে হাদি হত্যার পরে পরিস্থিতি বদলে গেছে, সেই পরিস্থিতির প্রেক্ষাপটে জোট করতে হচ্ছে আপনাদের। মানে ভোট পাওয়ার মেকানিজমের সাথে হাদি হত্যাকাণ্ডের পরে পরিস্থিতির সম্পর্ক কি? এক্স্যাক্টলি, ভোট ভোট পেতে গেলে তো আপনাকে আপনার ফ্রিলি তৃণমূলে যেতে হবে, নির্বাচনী এলাকাগুলোতে যেতে হবে। এখন যেহেতু আমাদের সংগঠন নেই, হ্যাঁ, আমাদের বেশিরভাগ জায়গায় আমাদের হয়তো বা 2টো উপজেলা মিলে একটা সংগঠন, মানে একটা আসন, সেক্ষেত্রে হয়তো 2টো উপজেলা আমাদের 200 জন আপনার কর্মী আছে। কিন্তু ধরেন সে একই আসনে বিএনপির কর্মী আছে হয়তো বা আপনার 4 থেকে 5 হাজার। হ্যাঁ, জামাত ইসলামের কর্মী অ্যাকচুয়ালি আমরা জানি না, হয়তো বা এরকম 2 থেকে 3 হাজার আছে। তো সেই ক্ষেত্রে আপনার ওই জায়গায় সত্যিকার অর্থে 200 জন কর্মী নিয়ে আপনি নির্বাচন করতে পারবেন না, এবং স্বাভাবিকভাবে আমাদের যেই ক্যান্ডিডেট ছিলেন তাদেরকে সিকিউর করা আসলে ডিফিকাল্ট। আরেকটা বিষয় বুঝতে হবে যে আমাদের যে নেতৃত্ব আছেন, নাহিদ ইসলাম কিংবা নাসরুদ্দিন পাটোয়ারি, হাসনাত সার্জিস, ওদের কিন্তু মানে হাদি যেই জায়গা থেকে আক্রান্ত হয়েছেন, তাদের সবার উপরে কিন্তু হাদির চেয়ে বেশি মাত্রার থ্রেট আছে। এটা কিন্তু যেমন আমার হয়তো বা নাই, কারণ আমি জুলাইয়ের সময় একেবারে শীর্ষ সমন্বয়কদের কেউ না। তো বাট
তাদের ক্ষেত্রে হয়তোবা তাদের ফিয়ারটা একটু বেশি ছিল এবং তারা হয়তোবা হাদিকে আপনার পরে যেতে দেখে হয়তোবা মনে করেছে নেক্সট ইয়ারটা তো আমি। তো আমি এই জায়গাটা অন্তত বলবো যে যারাই আমাদের প্রতি আস্থা রাখছেন অথবা আমাদের প্রতি একটা প্রত্যাশা তো আছে নেক্সট এখনো, ডে আমি তো তাদের জামাতের সাথে গেলে সেই নেক্সট সে হওয়াটা না বাঁচবে কি জামাতের করে? সাথে না, আপনি তো প্রথমত আপনি নির্বাচনে যে 300 আসনে যে একটা ব্যক্তি আপনি রিস্কটা কমাচ্ছেন, হ্যাঁ, এটা একটা। দ্বিতীয়ত হলো যে আপনি যে 30টা আসনে নামছেন, এই 30টা আসনে কিন্তু আপনার 200 কর্মীর সাথে ওই জামাতের 2000 কর্মী অ্যাড হচ্ছে, অ্যাড হয়ে কিন্তু এখানে একটা মিনিমাম মাঠে আপনি নামতে পারছেন, ব্যাপারটা এই জায়গাটায়। আর দ্বিতীয়ত হলো ধরুন আপনি হয়তোবা, আমি অ্যাকচুয়ালি জানি না কয়টা আসন নিশ্চিত হতে পারে, হয়তো 5, 10, 15, উই ডোন্ট নো অ্যাকচুয়ালি নির্বাচনে কেউ, কিন্তু আপনি অন্তত অবশ্য ফাইট শুরুতে করতে পারবেন। শুনেছিলাম 300 আসন। জি। হ্যাঁ হ্যাঁ, 300 আসন অবশ্যই। হুম। 300 আসন তো হবেই, কিন্তু বিষয়টা হলো যে দেখেন বিএনপি কিন্তু 300 আসনে প্রার্থী দেয় নাই, জামাত ইসলামও দেয় নাই। আসলে 300 আসন তো সবার জন্য, বাট প্রতিটা রাজনৈতিক দল কিন্তু তার সক্ষমতার বিচারে নির্বাচনের পূর্বে, বিশেষ করে প্রত্যাহারের পূর্বে কিন্তু তারা কাটছাট করে ফেলে, যেখানে তারা ফাইট দিতে পারবে সেখানে ফাইট দিবে। এটা যুদ্ধের জি। রীতি, এটা যে যুদ্ধ হলো যে জি। আপনি একই সাথে সব ফ্রন্টে কেউ যুদ্ধ করে না, একটা হুম। ফ্রন্ট আপনার বিজয়ের পর কিন্তু অন্য ফ্রন্টে আগায় আর কি। তো এটা জি। সামগ্রিকভাবে আমার মনে হয় এটা আপনাদের কৌশল, সিচুয়েশনের প্রেক্ষিতে দেখতে হবে। জি, আপনি বলছেন আপনাদের কৌশল ভোট পেতে একরকম শর্টকাটও কিনা, মানে শব্দটা এইভাবে ব্যবহার নির্বাচন করলাম কিন্তু একটা। শর্টকাট, নির্বাচন লং টার্ম কিছু না। প্রতিটা আচ্ছা, পৃথিবীর সব দেশে, আপনি আমি ইউরোপ একটু এখন ওয়েস্টে আছেন, এই প্রসঙ্গে একটু মাসুদ ওয়েস্টে কিন্তু কামালকেও শুনি। জাস্ট একটু ওয়েস্টে কিন্তু যেটা আপনি দেখবেন যে একেবারে ফার রাইট এন্ড ফার লেফট হুম। নির্বাচনী সমঝোতা, নির্বাচনে আপনার অ্যালায়েন্সে চলে আসে। আমাদের দেশে তো আসলে রাইট লেফটের বিভাজনের চেয়ে বেশি আপনার সেন্সিটিভ হলো 71 কেন্দ্রিক যে জামাতের অবস্থানগত বিভাজন মিলে এটা অনেকটা টক্সিক হয়ে গিয়েছে। তো এই জায়গাটা আমার মনে হয় আসলে শুধুমাত্র আপনার ইডিওলজি কেন্দ্রিক না, নির্বাচন হুম। এগুলো হুম। হয় এবং নির্বাচনে এই আমি, জিনিসটা আসলে জি, এটা ওয়েল অ্যাকসেপ্টেড ইন অনেক ডেমোক্রেসি। ধন্যবাদ আলাউদ্দিন মোহাম্মদ। একটু এই বিষয়ে মাসুদ কামাল আপনার কাছ থেকেও শুনতে চাই। এই শর্টকাটে এনসিপি তো মনে করছে তারা ভোটের মাঠে আসলে তাদের এই মেকানিজমটা কাজে লাগবে বলেই তারা গেছে, এই শর্টকাটটা ফলো করছে, কিন্তু আহ, আসলে কতটা কাজে লাগবে বলে আপনার কাছে মনে হচ্ছে? আপনি বিশ্লেষক হিসাবে কি বলবেন? দেখেন, আমি একটা কথা বলি, এনসিপি নিয়ে আমার একটু দুর্বলতা আছে। দুর্বলতা আছে এই কারণে, আমি এনসিপি কে যখন তারা শুরু করলো যাত্রাটা, শুরুর আগে থেকেই তাদেরকে আমি পছন্দ করি। এবং এই পছন্দটা আসছে থেকে, যে মনে করেন এনসিপি গঠন হওয়ার আগে তাদেরকে আমি বিভিন্ন টক শোতে পেয়েছি। আমি তো নিজে অনেকদিন ধরে টক শোতে যাই, আমি তাদেরকে পেয়েছি। এবং তাদেরকে পেয়ে আমার কাছে মনে হয়েছে যে এই প্রথম আমি কিছু ছেলে মেয়েকে পাচ্ছি যারা নাকি লেখাপড়া করে। সত্যি কথা বলতে কি, আমাদের হুম। দেশের যে ট্রেডিশনাল পলিটিশিয়ান, এদের লেখাপড়ার দৌড় আমাকে হতাশ করতো। তো আমি ভাবলাম যে এই কতগুলি ছেলে মেয়ে আমি পেয়েছি যাদের সঙ্গে ঝগড়া করা যায়, যাদের সঙ্গে বিতর্ক করা যায়, যাদেরকে তাদের মতামতের সঙ্গে দ্বিমত পোষণ করা যায়, এবং হুম। যারা আমার মতামতকেও বাতিল করে দেওয়ার মতো সক্ষমতা রাখে। এই জায়গাটা আমাকে কিন্তু প্রচন্ড ভাবে টাচ করেছিল। এবং আমি এদেরকে, আমি সব সময় চাইতাম যে এরা একটা বড় রাজনৈতিক দল হিসেবে গড়ে উঠুক, এগিয়ে আসুক, গঠিত। এটা এই কারণেই চাইতাম যে আমার কাছে মনে হতো যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, এই যে ট্র্যাডিশনাল দলগুলো, এরা তো এক ধরনের গড্ডা লেগে প্রবাহে গা ভাসিয়েছে। এর বিপরীতে একটা দল আসুক যারা নাকি ওই বামপন্থীদের মতো কঠিন কঠিন ভাষা প্রয়োগ করবে না, যাদের কথা মানুষ বুঝবে, যারা মানুষকে বুঝবে, এবং যারা লেখাপড়া করে। আমি এরকম একটা দল এনসিপির মধ্যে আমি দেখেছিলাম বলে এদের ব্যাপারে আমার প্রচন্ড দুর্বলতা ছিল। এনসিপির আমি খুব সমালোচনাও করতাম, কিন্তু এবং সমালোচনাটা এই কারণে করতাম যে আমি তো এদের ভুলগুলি দেখলে আমার মানে মন খারাপ হতো, সেই কারণে আমি সমালোচনা করতাম। এনসিপি জামাতের সঙ্গে যেটা গিয়েছে, যাওয়ার আগে কদিন আগে এনসিপি একটু খুবই শীর্ষ পর্যায়ের নেতার সঙ্গে আমার কথা হচ্ছিল। তো উনি আমাকে বলছিলেন যে এরকম অবস্থা, আমরা আসলে যদি জোট করি তাহলে কোন দিকে যাব। হুম। আমি তাকে বলেছিলাম যে যদি আমি সিস্টেমেটিক হইতে বলি, যে সবচেয়ে ক্ষতি হবে বিএনপির সঙ্গে গেলে, তারপরে ক্ষতি হবে জামাতের সঙ্গে গেলে। এটা আমার বিবেচনা। কিন্তু কিন্তু আমি চাই যে আপনারা কোনো জোটেই না যান। আপনারা এই 5 বছরের নির্বাচন, এই সামনের নির্বাচনটাকে বাদ দিয়ে আরো 5 বছর পরের নির্বাচনকে টার্গেট করে আপনি সারা দেশে পলিটিক্সটা করেন, নিজেদের রাজনীতিটা সারা দেশে ছড়িয়ে দেন। আর যাদের জন্য আপনাদের কিছু দুর্নাম হয়েছে তাদেরকে সাইড করে ফেলান, ওদের নিয়ে আপনি অগ্রসর হতে পারবেন না। আপনারা প্রকৃত পলিটিক্সটা করেন। এটা কিন্তু আমার মানে
খুব মনের থেকে তাকে আমি বলছিলাম কথাটা, সে বলছে যে ঠিকই বলছে না, সে কিন্তু আমার সঙ্গে কথাগুলো শুনছে খুব মন দিয়ে। পরে যখন আমি দেখলাম যে আমি ব্যাখ্যাও করছিলাম যে বিএনপির সঙ্গে গেলে এনসিপি কে আর খুঁজে পাওয়া যাবে না, এটা স্বাভাবিক। একটা বড় নদীর পাশে একটা খাল, তার নিজের অস্তিত্ব নিয়ে যখন তারা মিশে যায় তখন অস্তিত্ব টিকে রাখতে পারে না, এটাই নিয়ম। কাজে বিএনপিতে গেলে আপনারা একটু খুঁজে পাবে না। জামাতে গেলে যে জিনিসটা হবে, জামাতে গেলে যে ইনস্ট্যান্ট যে নেগেটিভ ইটা আসবে আপনাদের উপর, মানে সমালোচনাটা আসবে, এটা আপনাদের ধারণ করার ক্ষমতা নাই। আর ধরেন আপনি হাইপোথেটিক্যালি ধরেন 30টা আসনে জামাত তাদেরকে ছাড় দিলাম, ধরে নিলাম সর্বোচ্চ, বেশি তো দিবে না, 30টা আসনে ছাড় দেয়, 270টা আসনে কিন্তু এনসিপি কোনো প্রার্থী দিবে না। তার মানে 270টা আসনে কিন্তু এনসিপি কোনো পলিটিক্স থাকবে না। জামাতের কিন্তু ওই 30টা আসনে পলিটিক্স থাকবে। থাকবে কারণ জামাত একটা পুরনো দল, জামাতের কিন্তু কমিটি সব জায়গায় আছে, তারা স্ট্রং। ওই যে বললো না যে আমাদের হয়তো 200 আছে, ওদের আছে 2000। 2000 যে দলটা, 2000 যে সমর্থক গুলো, তারা সাময়িক সময়ের জন্য আপনাকে সাপোর্ট করবে, কিন্তু তাদের পার্টিটা কিন্তু থেকে যাবে। কিন্তু আপনাদের 270টা আসলে কোনো পার্টি থাকবে না। এবং আপনাকে কিন্তু জামাতের প্রার্থীর পক্ষে 270টা আসনে ক্যাম্পেইন করতে হবে, মাঠে নামতে হবে। এই জায়গাটাতে এনসিপির আদর্শিক একটা পরাজয় ঘটবে। কিন্তু আমি তো এনসিপিকে একটা আদর্শিক দল হিসেবে দেখতে চাই। এবং এনসিপি যদি কোনো ধরনের জোট না করতো, হয়তো তাদের কোনো সিট তারা পেত না। ম্যাক্সিমাম জায়গায় তারা জামানত হারাইতো, 2-1টা জায়গায় জামানত রক্ষা করতে পারতো, এই হইতো আর কি। কিন্তু সারা দেশে তো লোকের শাপলা কুড়িটা চিন্তা রে ভাই। বাংলাদেশের ইলেকশন কিন্তু প্রতীক দেওয়া হয়, পুরো দেশ শাপলা কলিকে চিনতো, যে শাপলা কলি নামে একটা মার্কা আছে। এইটা ছিল জরুরি। এইটা নিয়ে তারা পরবর্তী 5 বছর যদি রাজনীতি করতো, তাহলে আমরা 5 বছর পরে একটা বড় শক্তিশালী পটেনশিয়াল একটা দলকে পেতাম। ওই জায়গাটাতে আমি হতাশ যে আমি ওই জায়গাটাতে মিস করছি। আর এখানে আমি আরেকটা কথা বলি, জামাতের সঙ্গে জোট করাতে এনসিপির খুব লাভ হয়নি। লাভ হলে আমার তো মনে হয় না তারা 2টার বেশি আসন পাবে, যদিও পায়, নাও পাইতে পারে। বিপরীত দিকে জামাতের কিন্তু লস হয়েছে। জামাত এটা বুঝছে কিনা যায়, জামাত এত বড় দল, এত মেধাবী দল, তারা কেন করলাম জানি, আমার বিবেচনায় জামাতের বিরাট লস হয়েছে। বিরাট লসটা কিন্তু সেটাই, ভোটের লস আর কি। রাজনীতিতে কোনো লস জামাতের হয় না। জামাত যেখানেই যায় তার মধ্যে ঢুকে যে জামাতের যে গুপ্ত যে প্রসেসটা, গুপ্ত সিস্টেম, এই সিস্টেমটা এত কার্যকর হয়েছে, তারা যেখানে যায় তাদেরকে তাদের মতো করে বানায় নেয়। রাজনীতির সমস্যা না, ভোটের সমস্যা হবে জামাতের। এটা এই কারণে হবে যে 5ই আগস্টের পর, মানে 24-এর 5ই আগস্টের পর সারা দেশে আওয়ামী লীগের লোকজন কিন্তু অত্যাচারিত হয়েছে বিএনপি লোকজনের কাছে। এবং সেই সমস্ত জায়গায় জামাত তাদেরকে অনেক জায়গায় প্রোটেকশন দিয়েছে, সাপোর্ট দিয়েছে। কাজে ওই ইয়ের কারণে, আপনার কি বলে, ওই মানে তাদের প্রতি কৃতজ্ঞতার কারণে আওয়ামী লীগের কিছু ভোট কিন্তু তারা পেত। কিন্তু এনসিপি যাওয়াতে, কারণ এনসিপি কে আওয়ামী লীগ সবচেয়ে অপছন্দ করে, আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের নেতারা করে, আওয়ামী লীগের নীরব কর্মীরাও কিন্তু এনসিপি কে অপছন্দ করে। এটা এই কারণে করে যে এনসিপি না আসলেও তাদের এতদিনের অপকর্মগুলি তারা অবাধে চালাতে পারত, চালাতে পারে নাই। এবং এনসিপি নিজেরাও দাবি করছে তারাই ছিল মূল ফোর্স। সেক্ষেত্রে তারাও মনে করছে এদের কারণে আমাদের এই সুন্দর জীবনযাপন, আরামের সংসার, আরামের রাজত্ব ধ্বংস হয়ে গেছে। কিন্তু ভোট তো ভাই, ইলেকশন তো ভোটের ব্যাপার, হিসাবটা কার ভোট, এটা ওই মুচুর যে আপনার মাঝি, রিক্সাওয়ালা, বুদ্ধিজীবী, সবাই কিন্তু একটা করে ভোট। কার ভোট পেলেন এটা কিন্তু ইম্পর্টেন্ট না, ভোট পাওয়াটা যে কথা। সেক্ষেত্রে জামাত কিন্তু এনসিপির কারণে বেশ কিছু আওয়ামী ভোট হারাবে, এটা হলো আমার বিবেচনা। সেই হিসাবে জামাতের ভোট ব্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে, এনসিপির রাজনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। এনসিপি এরপর আর একা কতটুকু দাঁড়াতে পারবে স্পষ্ট।